মহাস্থানগড় বগুড়া জেলা থেকে প্রায় 13 কিলোমিটারের উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। পাশেই করতা নদীর একটি ক্ষীণকায় স্রোতধারা প্রবাহমান। রাস্তাটি জাহাজঘাট ও জাদুঘর অবধি গিয়েছে। ঢাকা থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে এবং যমুনা নদী ও বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যেতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। ভাড়া গাড়িতে ভ্রমণ করলে একই পথে পুনরায় চলে আসা যায়, অথবা কেউ চাইলে সেখান থেকে নওগাঁর পাহাড়পুরে সম্পর্ক মহাবিহারও পরিদর্শন করতে যেতে পারেন। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টেরও জন্মের আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বৌদ্ধ রাজারা ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করেন। বর্ণনা দেন, বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন পড়ালেখা করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 পর্যন্ত যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গৌড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীল এর সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম নামেও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি এবং তার শিষ্যরা। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে, তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। ভৌগোলিক দিক থেকে পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ের বর্তমান অবস্থান বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে। মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল। এখানের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 36 মিটার অর্থাৎ 118 ফুট উঁচু, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 6 মিটার মানে 20 ফুট উঁচু। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হলো করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি 13 শতকে বর্তমান গঙ্গা নদীর 3 গুণ বেশি প্রশস্ত ছিল। মহাস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত, যা পলি গঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু।
15 থেকে 20 মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা যায়। প্রাচীন শহরের কেন্দ্রস্থিত দুর্গটি উপর থেকে দেখতে আয়তাকার ছিল, যা উত্তর দক্ষিণে 1.523 কিলোমিটার ও পূর্ব পশ্চিমে 1.371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। এর প্রতি পাশে উঁচু ও প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল। দুর্গের আয়তন প্রায় 185 হেক্টর। এককালের প্রশস্ত নদী করতোয়া এর পূর্ব পার্শ্বে প্রবাহিত হতো। 1920 সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে 4 মিটার বেশি ছিল এবং বেশ কয়েকটি উঁচু মাটির আস্তরে দাগাঙ্কিত ছিল। রক্ষা প্রাচীরটি কাদামাটির তৈরি প্রাচীরের মতো দেখতে, যা বহু স্থানে বলপূর্বক ভাঙার চেষ্টা করা দেখা যায়। এর ভিতরে জমিগুলো রয়েছে, এগুলো বিভিন্ন ফসলে চাষাবাদ করা হচ্ছে। আসলে এগুলো চাষাবাদ যে করা হচ্ছে, এগুলো মালিকানাধীন জমি না সরকারি জমি লিজের মাধ্যমে? তো আমি জানতে যেটা পারলাম সেটা হচ্ছে যে এগুলো মালিকানাধীন হয়ে গিয়েছে। শুধু যে সীমানা প্রাচীরটা রয়েছে বা দুর্গের যে দেওয়াল, বড় যে দেওয়ালটা, এই দেওয়াল প্রাচীরটাই কিন্তু এখন শুধু সরকারি তত্ত্বাবধানে রয়েছে। খনন কার্যের পর দুর্গের ভিতর বেশ কয়েকটি নিদর্শন পাওয়া গিয়েছে। তার মধ্যে মানকালের ধাপ, তারপরে জিয়তকুণ্ড, পরশুরামের বাসগৃহ, খোদার পাথর, বৈরাগীর ভিটা, মুনির ঘন, তারপরে রয়েছে গোবিন্দ ভিটা, এগুলো প্রভৃতি উল্লেখযোগ্য। যারা মহাস্থানগড় দেখতে আসবেন, মহাস্থানগড় দেখার পর অবশ্যই আপনাকে দেখতে যাইতে হবে বেহুলার বাসরঘর নামে পরিচিত গোকুল মেদ। গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামে অধিক পরিচিত। তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয়, একটি প্রাচীন বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেধ বলে থাকে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম। গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রাম তিনটির সংযোগ স্থলে এটি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয়। বলা হয় থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। দর্শক মণ্ডলী, আমি ইতিমধ্যে চলে এসেছি সেই বেহুলা লক্ষিন্দরের ভিটায়। বর্তমান গবেষকদের মতে এই কীর্তি স্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রতিকৃতির একটি স্বর্ণ পাত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্ড্রবর্ধনের রাজধানীকে বাহিরের শত্রু থেকে রক্ষা করার জন্য। গোকুল মেধের অবকাঠামো স্টক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরো দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি বাসর ঘর নয়। এই স্তূপটির পশ্চিম অংশে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি গোসলখানা। উক্ত গোসলখানার মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে সেই বিখ্যাত বেহুলার বাসরঘর। এই বাসরঘর মোট 172টি কক্ষ নিয়ে নির্মিত।
আশ্চর্য যে বিষয়টা হচ্ছে যে এই বাসর ঘরের কোনো ঘরেরই কিন্তু মানে বাহির থেকে প্রবেশ করার মতো এই প্রাসাদে কোনো দরজা নেই। আমি আপনাদেরকে এই বাসর ঘরে যারা উঠবেন আর দেখতে দেখতে আসবেন, একটা জিনিস বলে রাখি যে বাসর ঘরে ওঠা এবং নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধানে উঠবেন এবং নামার সময় আরও সাবধানতা অবলম্বন করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ মহাস্থানগড় এবং বেহুলা লক্ষেন্দরের যে বাসরঘর নামে গোকুল মেদ, আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন কথা হলো যে আমরা জানতাম যে বেহুলা লক্ষেন্দরের বাসরঘর যে জায়গাটি ছিল সেটি হচ্ছে গোকুল মেদ, কিন্তু বর্তমানে রিসার্চ করে জানা যাচ্ছে যে এটি কখনোই বেহুলার লক্ষেন্দরের বাসরঘর হতে পারে না, কারণ এর নির্মাণ তারিখ বা নির্মাণ সাল অনুযায়ী বেহুলা লক্ষেন্দরের ঘটনা আরো বহুত পূর্বে ছিল। সুতরাং এটি বেহুলা লক্ষেন্দরের বাসরঘর নয়।